সো তোমাদের স্লাইডে মেইনলি হচ্ছে 13 নাম্বার পেজ পর্যন্ত আছে। আর এরপরে যে ইয়াগুলা এগুলা আসলে নাই, সো এটা একটু নোট ডাউন করে রাখতে পারো। মেইনলি এই স্লাইডটা যখন বানাইছিলাম তখন এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের কোর্সেও পড়াইতাম, আবার 347-এও পড়াতাম। সো এই কারণে একটার ভিতরে এই দুইটা চলে আসছে। সো আমাদের এই কোর্সের মানে সিলেবাস অনুযায়ী হচ্ছে পেজ 13 পর্যন্ত থাকবে। ঠিক আছে, সো এটা একটু নোট রাখো। সো আজকে আমাদের মেইন টপিক যেটা সেটা খুবই ইজি, রিস্ক অ্যানালাইসিস এবং রিস্ক ম্যানেজমেন্ট। সো আমরা যখন একটা সফটওয়্যার প্রোগ্রাম ডেভেলপ করি তখন হচ্ছে আর কি সফটওয়্যারটা তো 100% অ্যাকুরেট বা 100% পারফেক্ট হয় না। যেমন তোমরা এই যেই সফটওয়্যারগুলো ইউজ করো, ধরো ফেসবুক চালাও, ইউটিউব চালাও, সবখানেই তোমরা দেখো কিছু না কিছু বাগ থাকে আসলে। সো আসলে এই কোয়ালিটেটিভ যে সফটওয়্যারগুলা যেগুলো আর কি আমরা অ্যাজ এ হিউম্যান বিইং ইউজ করি, এগুলা তো আসলে কোনো মানে ঠিক ভুল টাইপের সফটওয়্যার, যে তুমি একটা ইনপুট দিলা, অ্যানালাইসিস করে একটা আউটপুট দিল, তুমি চেক করলা যে ওইটার অ্যান্সারটা কি কারেক্ট নাকি। ধরো ইনপুট দিলা 10, অ্যান্সার আসলো 2.3, সো কারেক্ট অ্যান্সার এটা নাকি চেক করো, এরকম কিছু না। সো প্রফেশনাল লেভেল সফটওয়্যার গুলাতে আসলে মেইনলি মানে পুরো ব্যাপারটাই সাবজেক্টিভ। সো আসলে ইউজারের এক্সপিরিয়েন্স, সে কত সহজে ব্যবহার করতে পারতেছে, তারপরে সে ব্যবহার করার সময় কোনো লেটেন্সি পাচ্ছে কিনা, ল্যাগ দিচ্ছে কিনা, এইরকম অনেক ব্যাপার স্যাপার থাকে। বাট এরকম কিছু থাকে না যে এই সফটওয়্যারের এই ফিচারটা ঠিক, এই ফিচারটা ভুল, এরকম কিছু থাকে না। ঠিক আছে, সো যেহেতু পুরো ব্যাপারটাই সাবজেক্টিভ, সো আসলে এই ফিচারগুলোও মানে পারফেক্টলি ইমপ্লিমেন্ট করা কোনোদিন পসিবল। কারণ দেখা যায় তুমি আজকে এই এই জিনিসগুলো চিন্তা করে একটা ফিচার ডিজাইন করছো, দেন তুমি ব্যবহার করতে গিয়ে দেখলা যে দুইটা নতুন জিনিস তোমার মাথায় আসছে, যেগুলা তো এভাবেও করা যেতে পারতো বা এটা আরো বেটার করা যায়। বা হয়তো তুমি যখন এটা ইমপ্লিমেন্ট করছো, তুমি যেই রকম টেস্টগুলা চালায় দেখছো, তুমি ওই টেস্টগুলাই দেখো যে সব ঠিকঠাক আছে। বাট পরে যখন হাজার হাজার লোক ইউজ করা শুরু করলো, দুই একজন একটা দুটা কর্নার কেস পেয়ে গেল যে ওইভাবে ইউজ করলে ধরো ফিচারটা ক্র্যাশ করে এরকম কিছু। সো আসলে সফটওয়্যার সিস্টেমে কোনো কম্পোনেন্ট বা পার্টকে তুমি পারফেক্টলি বানাইতে পারো না, কারণ ব্যাপারটা যেহেতু সাবজেক্টিভ, সাবজেক্টিভ জিনিসের তো কোনো পারফেকশন হয় না, তাই না? সো আমরা যেটা করি যে ফার্স্টে ডেভেলপ করি, দেন মেইনটেনেন্সের সময় কন্টিনিউয়াসলি ওইটাকে আমরা ইমপ্রুভ করি, ওইটার বাগগুলোকে ফিক্স করি বা প্রবলেমগুলোকে সলভ করি। ঠিক আছে, পাশাপাশি আমরা যেটা করি যে রিস্ক অ্যানালাইসিস এবং রিস্ক ম্যানেজমেন্টের কিছু কাজ করি। সো রিস্ক অ্যানালাইসিস এবং রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপারটা হইলো যে আমরা যখন সফটওয়্যারটা বানাবো, ধরো ডিজাইন করতেছি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছি বা কোড করতেছি, তখন আমরা কিছু পটেনশিয়াল রিস্ক আর কি ধারণা করতে পারি বিভিন্ন অ্যানালাইসিসের থ্রু। ঠিক আছে, সো ওগুলার ফলে আমরা যেটা করি যে সফটওয়্যারের মধ্যে আমরা এমন কিছু জিনিসপত্র এক্সট্রাক্ট করে দিই যেগুলো হয়তো আমাদের ওই রিস্কগুলা থেকে বাঁচাতে হেল্প করে। ঠিক আছে, তারপর আবার অনেক সময় এমন কেসও দেখা যায় যে সফটওয়্যারের ওই ফিচারটা আমি বানায় ফেলছি, ওটা রিলিজও করে ফেলছি, তো তখন ইউজাররা ব্যবহার করতে গিয়ে বিভিন্ন প্রবলেমে পড়তেছে। সো ওই কেসে যেটা দেখা যায় যে তখন ওই রিস্কগুলা কিভাবে আমরা নির্মূল করতে পারি বা সরাতে পারি, অথবা ওই রিস্কগুলাকে মিনিমাইজ করতে পারি, এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো তখন যেটা করা হয় দেখা যায় যে এরর বা বাগগুলা ফিক্স করার মাধ্যমে বা বিভিন্ন ইস্যু থাকে এগুলো সলভ করার মাধ্যমে আমরা রিস্কগুলাকে আর কি বলতে পারো যে সরাই ফেলি বা বাদ দিই, বা রিস্কগুলাকে আমরা মিটিগেট করি যেটাকে বলি। আর কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় যে রিস্কটাকে আমরা পুরাপুরি সরাইতে গেলে অনেক রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয়, ধরো অনেক বেশি টাইম লাগবে বা বাজেট লাগবে। ওই ক্ষেত্রে আমরা যেটা করি যে রিস্কটাকে পুরাপুরি না সরাই মিনিমাইজ করে দেওয়ার চেষ্টা করি, সামনে আসবে। ঠিক আছে, সো মেইনলি এই জিনিসটাই হইলো আমাদের রিস্কের ব্যাপার স্যাপার। সো রিস্ক ম্যানেজমেন্ট এই যে পুরা প্রসেসটা, যে রিস্কগুলো আইডেন্টিফাই করা, অ্যানালাইসিস করা, রিস্কগুলোকে সলভ করা, এই যে পুরা সামগ্রিক যে প্রসেসটা বা ওয়ার্কফ্লোটা, এটাকে আমরা বলি রিস্ক ম্যানেজমেন্ট। আর রিস্ক ম্যানেজমেন্টে মোটা দাগে হইলো 4টা অ্যাক্টিভিটি থাকে। প্রথম কাজটা হইলো রিস্ক আইডেন্টিফাই করা, দেন হলো রিস্ক অ্যানালাইসিস করা, দেন রিস্ক মিটিগেশন প্ল্যানিং করা, দেন হলো রিস্ক মনিটরিং। সেগুলো সবগুলাই আমরা কি এটা একটু দেখবো, বাট এই পরের পেজের ছবিটা দিয়ে আমরা দেখবো। সো মেইনলি ধরো আমি একটা সিস্টেমের বা সফটওয়্যারের রিস্ক ম্যানেজমেন্ট করতেছি, তো আমার প্রথম কাজই হবে রিস্কগুলোকে আইডেন্টিফাই করা বা খুঁজে বের করা। ঠিক আছে, সো এটার জন্য আমি বিভিন্ন রকমের অ্যানালাইসিস চালাই, এবং অ্যানালাইসিস চালানোর পরে আমি আউটপুট হিসেবে কি পাই, যে একটা লিস্ট অফ পটেনশিয়াল রিস্কস। সো
লিস্ট অফ পটেনশিয়াল রিস্ক, ধরো আমি পুরো সফটওয়্যার সিস্টেমটা সব রকম অ্যানালাইসিস করে ধরো 30টা রিস্কের একটা লিস্ট পাইলাম। দেন আমার যেটা করতে হবে এই রিস্কগুলোকে অ্যানালাইসিস করতে হবে, এবং অ্যানালাইসিস করার পরে যেটা করতে হবে একটা র্যাঙ্কিং করতে হবে যে কোন রিস্কগুলো বেশি বলতে পারো ক্রিটিক্যাল বা ক্ষতি করতে পারে, কোন রিস্কগুলো খুবই সামান্য যেগুলো খুব বেশি ক্ষতি করবে না। তারপরে ধরো কোন রিস্কগুলো আমার এখন ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে বা দেখতে হবে, আর কোন রিস্কগুলো ধরো কিছুদিন পরে দেখলেও হচ্ছে, ওগুলো ইমার্জেন্সি না। তো এইভাবে আমি রিস্কগুলার লেভেল কতটুকু ক্রিটিক্যাল, কবের মধ্যে এটাকে রিজলভ করা লাগবে, এটাকে আর্জেন্ট লাগবে নাকি আস্তে ধীরে করলেও হবে। সো এইভাবে যেটা করি যে রিস্কগুলার একটা র্যাঙ্কিং করি, যেটাকে আমরা এখানে বলতেছি যে প্রায়োরিটাইজড রিস্ক লিস্ট। ঠিক আছে, দেন আমাদের কাজ যেটা হবে, এই যে ডেভেলপার বা ইঞ্জিনিয়ার যারা আছে তারা ওই র্যাঙ্কড লিস্ট থেকে প্রায়োরিটি প্রথম দিকে যাবে তাদেরকে আগে অ্যানালাইসিস করা শুরু, হ্যান্ডেল করা শুরু, এভাবে একটার পর একটা একটা করে দেখতে থাকে। ঠিক আছে, সো এটা গেল। আর এর পরের যে ধাপটা, এটাকে আমরা বলি হচ্ছে রিস্ক প্ল্যানিং। ঠিক আছে, সো রিস্ক প্ল্যানিং এ মেইনলি আমরা হচ্ছে এই বিষয়গুলো অ্যানালাইসিস করি যে ধরো কিভাবে কাজ করলো, ধরো কিভাবে সফটওয়্যারটা ডিজাইন করলো, কিভাবে কোড করলো, কিভাবে ধরো ডিপ্লয় করলো, আমার ধরো রিস্কগুলা হচ্ছে অ্যাভয়েড করতে পারবো, মানে আমার মাথায় যতটুকু আসে, কারণ আমি তো বললাম যে কমপ্লিটলি রিস্ক ফ্রি কোনো সফটওয়্যার নাই, বাট স্টিল তাই বলে তো আমরা ছেড়ে দিতে পারি না, যেমন খুশি তেমন তো হতে পারে। তো আমরা যেটা করি আমাদের মানে কারেন্ট পার্সপেক্টিভে যতটুকু আমাদের মাথার মধ্যে আসে আমরা ওই অনুযায়ী হচ্ছে রিস্কগুলোকে সলভ করার ট্রাই করি। তো আমরা যেটা করব একটা প্ল্যান বানাবো যে আমাদের ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং বা ডিপ্লয়মেন্ট এইসব ক্ষেত্রে আমরা কি কি কাজ করব যার ফলে আমরা এই রিস্কগুলোকে অ্যাভয়েড করতে পারি। তারপরে এখানে দেখো আরেকটা জিনিস বলা আছে যে কন্টিনজেন্সি প্ল্যান। এটার মানে হইলো যে তোমার যে ধরো এখন তুমি ধরেই নিছো যে কোনো একটা রিস্ক অকার করছে, তো তখন তোমার যেটা করতে হবে যে এই রিস্কগুলারে কেমনে সলভ করবো এটার জন্য আগেই একটা প্ল্যান বানায় রাখতে হবে। ঠিক আছে, সো ধরো কথার কথা তুমি ধরে নিছো যে এই সফটওয়্যারে এই সিকিউরিটি রিস্কটা হইতে পারে, সো তখন তোমার তাইলে যদি হয়ে থাকে এটার জন্য একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। সো ব্যাকআপ প্ল্যানটা এরকম হইতে পারে যে ধরো তুমি এখানে আরো দুই একটা বসাই দিলা, যে সেফ গার্ড বসাই দিলা, ধরো ওরা কয়েক রকমের ভ্যালিডেশন করে ইনপুট গুলো অ্যানালাইসিস করে, সেরকম কিছু একটা। যেমন এটার অনেকটা এক্সাম্পল হইলে এরকম যে তোমরা যে বিভিন্ন যানবাহন উঠো না, ধরো মেট্রো রেল বা এগুলাতে, তো ওগুলাতে দেখো না ওই যে বিভিন্ন রকমের সতর্কতা লেখা থাকে, যেমন ধরো তোমার হচ্ছে আগুন লাগলে কি কি করতে হবে, তারপরে ধরো আরো বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে কি কি করতে হবে, এরকম লেখা থাকে। সো ওই জিনিসটা আসলে কি ওই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে অলরেডি? হয়নি, বাট যেহেতু এটা হওয়ার একটা চান্স আছে, সো ওইটা হইলে তোমার কি কি বিকল্প ব্যবস্থা রাখতে হবে ওটাকে অ্যাড্রেস করার জন্য, ওগুলা লিখে রাখা হয়েছে, ওগুলাকেই বলে কন্টিনজেন্সি প্ল্যান। সো আমরা সফটওয়্যারের ক্ষেত্রেও সেম কাজটা করি, যে রিস্কগুলো এখনো হয় নাই, বাট যদি সামনে এই রিস্কগুলো আসে তাইলে আমরা কেমনে হ্যান্ডেল করবো ওটার জন্য একটা প্ল্যান আমরা লিখে রাখবো। প্লাস এখানে দেখো আরেকটা জিনিস বলা আছে যে প্ল্যানিং এর মধ্যে তোমার যে রিস্কের এফেক্ট মিনিমাইজ করার একটা প্রচেষ্টা থাকা লাগে। তার মানে কখনো কখনো এমন সিনারিও দেখা যায় যে রিস্কটা সলভ করতে গেলে তোমার অনেক সময় লেগে যায়, ধরো 2-3 মাস লাগবে ফুললি সলভ করতে, বা অনেক বাজেট লাগবে। সো ওই ক্ষেত্রে যেটা করা হয় যে রিস্কটারে সলভ করাটা তো আসলে প্রফিটেবল হবে না। সো মানে ডেভেলপাররা যেটা করে যে রিস্কটাকে একটা অল্টারনেটিভ বা ওয়ার্ক অ্যারাউন্ড অ্যাপ্লাই করে হচ্ছে তোমার আর কি মানে দমায় রাখার চেষ্টা করে, মানে মিনিমাইজ করে রাখার চেষ্টা করে, মানে সফটওয়্যারে ওই রিস্কটা আছে বাট এমন একটা ওয়ার্ক অ্যারাউন্ড বের করছে যেন ইউজার ওই রিস্কের সাথে এক্সপোজ না হয়। ঠিক আছে, সো এটা গেল। দেন তোমার লাস্ট যে লেভেলটা আছে এটা হইলো যে ধরো এখন হইলো তোমার বিভিন্ন রিস্ক চলে আসছে, তো এখন তোমার কি করতে হবে, ইদার রিস্ক গুলারে সলভ করতে হবে অথবা মিনিমাইজ করতে হবে। সো তুমি যেটা করতেছো যে রিস্ক গুলাকে হয়তো পুরোপুরি সলভ করে ফেললা বা মিনিমাইজ করে ফেললা, এবং এরপরে কি করতে হবে তোমার কন্টিনিউয়াসলি এটা মনিটর করতে হবে যে রিস্ক গুলাকে আসলে স্টিল এক্সিস্ট করে কিনা, আমি যেভাবে ওদেরকে সলভ বা মিনিমাইজ করছি ওটা কি কাজ করছে কিনা। তো এই প্রসেসগুলোকে আমরা বলি হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এবং একটা জিনিস দেখো এই যে তিনটা ধাপ না, রিস্ক অ্যানালাইসিস, রিস্ক প্ল্যান আর রিস্ক মনিটরিং, এই তিনটা ধাপ কিন্তু একটা লুপের মতো অল টাইম চলতে থাকে, এবং এই লুপটা হচ্ছে তোমার একদম তুমি যখন প্ল্যানিং ডিজাইন করতেছো সফটওয়্যারে তখন থেকে শুরু করে তুমি সফটওয়্যারে কোডিং করলা, টেস্টিং করলা, ডিপ্লয় করলা, দেন মেইনটেনেন্স চলতেছে, সব সময় এই লুপের মধ্যে চলতে থাকে ব্যাপারটা।
তো এটা ভাইবো না যে এই ম্যানেজমেন্টের প্রসেসটা খালি সফটওয়্যার বানানোর আগেই আমরা করি অথবা সফটওয়্যার বানায় ফেলার পরেই করি। এই জিনিসটা একদম এসডিএলসির প্রতিটা ধাপে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, এমন হইতেই পারে তুমি যখন সফটওয়্যার ডিজাইন করতেছো তখন তুমি রিস্ক আইডেন্টিফাই করলা, দেন অ্যানালাইসিস করলা, প্ল্যান করলা, এগুলা করলা। আবার এমন হইতে পারে তুমি যখন কোড করতেছো তখন তুমি এটা করো। আবার এমন হইতে পারে তুমি সফটওয়্যারটা বানায় ডিপ্লয় করে রিলিজ দিয়ে দিছো, সো হঠাৎ করে তোমার কোনো রিস্ক আইডেন্টিফাই হইল, দেন তুমি অ্যানালাইসিস, প্ল্যান আর মনিটরের মাধ্যমে কাজটা করো। ঠিক আছে, সো এই রিস্ক ম্যানেজমেন্টের কাজটা আসলে পুরা এসডিএলসির মধ্যেই মানে বিদ্যমান থাকবে। ওকে, বাট প্রসেসটা হবে এরকম যে যখনই তোমার কোনো রিস্ক সলভ করতে হবে, প্রথমে এটা আইডেন্টিফাই করতে হবে, দেন অ্যানালাইসিস করে ধরো একটা র্যাঙ্ক বা ক্যাটাগরাইজ করতে হবে অর্ডারে বা প্রায়োরিটি অনুযায়ী। দেন তোমার যেটা করতে হবে যে এই রিস্কটাকে কেমনে সলভ করবো, এটার কিছু প্ল্যান বানাইতে হবে, কেমনে এটা অ্যাভয়েড করা যায়, কেমনে এটা অকার করলে তুমি ব্যাকআপ প্ল্যান বা বিকল্প ব্যবস্থা নিবে, এগুলো। আর লাস্টলি যেটা তুমি ধরো রিস্কটাকে সলভ করে ফেলছো বা মিনিমাইজ করে ফেলছো, তখন তোমার এটাকে অ্যাসেসমেন্ট করতে হবে বা মনিটর করতে হবে। ঠিক আছে, এটা সো গেল এটা। এরপরে আমাদের এখানে বিভিন্ন রকমের রিস্ক আছে আমাদের সফটওয়্যার সিস্টেমে। যেমন একটা হচ্ছে টেকনোলজি রিস্ক, যেগুলো হলো ধরো তুমি যেই ল্যাঙ্গুয়েজে বা যেই ফ্রেমওয়ার্কে সফটওয়্যারটা বানাচ্ছ ওইখানে সিনট্যাক্সে বা ওগুলার ইমপ্লিমেন্টেশন বা টেকনিক্যাল পার্টে কোনো রিস্ক থাকতে পারে। যেমন ধরো এমন হইতে পারে তুমি একটা ডেটাবেস ইউজ করতেছো, ওই ডেটাবেসটা ধরো সিকিউর, বাইরে থেকে এপিআই রিকোয়েস্ট করে ডেটা নিয়ে নেওয়া আছে। ঠিক আছে, বা ধরো তুমি একটা ফ্রন্ট এন্ড এমন এক্সপোজ করে দিছো তোমার ওয়েবে বা ওয়েবসাইটে, যেটায় ধরো কুকির থ্রুতে মানুষ ডেটা নিয়ে নিতে পারছে, ইউজারের পার্সোনাল ডেটা নিয়ে নিতে পারছে। সো এগুলা কি টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল রিস্ক আর কি। ঠিক আছে, তারপরে দ্বিতীয় যে রিস্কটা হতে পারে সেটা হচ্ছে পিপল রিস্ক। পিপল রিস্ক মানে হইলো যে অনেক সময় থাকে যে টেকনোলজি ঠিক আছে, তোমার ডিজাইন আর্কিটেকচার সব ঠিক আছে, বাট যেই ডেভেলপারকে তুমি এই পার্টটা বানাতে দিছো, ধরো এই ফিচারটা ইমপ্লিমেন্ট করতে দিছো, তার হয়তো কোনো একটা নলেজ গ্যাপ থাকতে পারে, বা তার ধরো কোনো একটা টেকনোলজিক্যাল মিস্টেক হইতে পারে। তো সে ধরো ভুল ওয়েতে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করলো বা ইয়া করে অ্যাপ্লাই করে ফেললো। তখন কি সফটওয়্যারটার মধ্যে কিছু গ্যাপ দেখা যাবে। সো এই গ্যাপের কারণে যেটা হবে যে বিভিন্ন রকমের প্রবলেম, রিস্ক, বাগ এগুলা অকার করবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কিন্তু টেকনোলজি বা ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্কের দোষ না, রেদার দোষটা হচ্ছে যে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করছে। ঠিক আছে, বা আরো অনেক রকমের রিস্ক থাকতে পারে পিপল রিস্কের মধ্যে। যেমন ধরো একটা লোক তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করে, ওটা লগ আউট না করেই একটা কম্পিউটার থেকে চলে গেছে ধরো পাবলিক কোনো একটা জায়গা থেকে। তো ওই ক্ষেত্রে কি হবে যে অন্য কোনো লোক যদি ওইটার অ্যাক্সেস পেয়ে যায় অ্যাকাউন্টে, সে তার পাসওয়ার্ড, পার্সোনাল ডেটা সব কিন্তু নিয়ে নিই। তো এই ক্ষেত্রে কিন্তু টেকনোলজি বা অ্যাপ বা সফটওয়্যারের কোনো দোষ নেই বা রিস্ক নেই, রিস্কটা কার এখানে, পিপলের পার্ট, তাই না? সো এই টাইপের রিস্কগুলোকে আমরা পিপল রিস্ক বলতে পারি। তারপর আরেকটা রিস্ক হতে পারে যে এটা হলো অর্গানাইজেশনাল রিস্ক। যেমন তোমার অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট, অর্গানাইজেশনাল প্র্যাকটিস, বা ধরো ওই যে একটা সফটওয়্যার বানানোর আগে আমরা অনেক প্ল্যান অ্যানালাইসিস অনেক রকমের কাজ করি না, তো এগুলার থ্রুতেও বিভিন্ন রকমের রিস্ক আসতে পারে। যেমন অনেক সময় অনেক অর্গানাইজেশন থেকে একটা স্পেসিফিক জিনিস বানানোর জন্য একটা স্পেসিফিক ধরো ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্কই ফলো করতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানি তাড়াহুড়া করে প্রজেক্ট ডেলিভার করতে গেলে কিছু কোর জায়গাতে ওরা ফোকাস দেয়, যেমন ধরো সিকিউরিটি পার্টটা অত ভালো মতো দেখে না, বা ধরতে পারো স্কেলেবিলিটির ব্যাপারটা অত ভালো মতো দেখে না। তো তখন এগুলো কিন্তু অর্গানাইজেশনের পলিসি থেকে যে আমরা এই প্রজেক্টটা আগে আগেই ডেলিভার করব, আমাদের নাইলে বিজনেসে প্রফিট হবে না। সো এইসব ডিসিশনের কারণে দেখা যায় সফটওয়্যার অনেক রিস্ক আইসা পড়ে। দেখা গেছে 3 মাসের সফটওয়্যারটা মানে যদি 6 মাসে বানানো যেত তাহলে সিকিউরিটি, স্কেলেবিলিটি সব হাই থাকতো, বাট ওরা যেহেতু তাড়াহুড়া করে 3 মাসে বানাইছে, তো এই জায়গাগুলোতে রিস্ক রয়ে গেছে। ঠিক আছে, সো এটা গেল। তারপরে হলো আমাদের বিভিন্ন রকমের টুল রিস্ক থাকে। যেমন আমরা এখনকার যুগে অনেক রকমের থার্ড পার্টি টুল, প্লাগ ইন এগুলো ইউজ করি। যেমন এই যে এলএলএম গুলার এপিআই ইউজ করি, এগুলা কিন্তু অনেক সিকিউরিটি রিস্ক আছে। যেমন এগুলা থেকে অনেক রকমের তোমার ডেটা চুরি হয়ে যাওয়ার বা প্রম্পট ইনজেকশন অ্যাটাকের মতো জিনিস হইতে পারে। ঠিক আছে, সো এরকম থার্ড পার্টি টুল, প্লাগ ইন বা এগুলো আমরা যারা ইউজ করতেছি এগুলার থ্রুতে অনেক রকমের রিস্ক আসতে পারে। তারপরে এমন হইতে পারে আমরা অনেক হার্ডওয়্যার টুল ইউজ করি সফটওয়্যার ডেভেলপমেন্টে, ওগুলার কারণে রিস্ক অকার করতে পারে, এটা একটা প্রবলেম হইতে পারে। সো এরকম। তারপরে রিকোয়ারমেন্ট রিস্ক, এটা হলো আমাদের এই কোর্সের সাথে অ্যালাইন্ড একটা বিষয়, যে আমাদের কোর্সে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছি। সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের মধ্যে আমি যদি ডিজাইন ভালো না করি, আমার প্রপার প্রসেসে যদি আমি ডিজাইনগুলা, রিকোয়ারমেন্টগুলা কালেক্ট করা, অ্যানালাইসিস করা, ডিজাইন করা এগুলা না করি,
তাহলে কি হবে, আমার সফটওয়্যারের জায়গায় জায়গায় গ্যাপ থেকে যাবে, প্রবলেম থেকে যাবে, সেগুলো থেকে কি ফিউচারে বিভিন্ন রকমের রিস্ক আসবে, তাই না? সো এগুলো হলো রিকোয়ারমেন্টস রিস্ক। আর লাস্ট যে রিস্কটা, এটা হলো মেইনলি এস্টিমেশন রিস্ক। তো আমরা তো সোফার কিছুর এস্টিমেশন নিয়ে পড়ালেখা করছি, তাই না? যেমন কস্ট এস্টিমেশন নিয়ে পড়ছি, সামনে কিছু শিডিউল নিয়ে হালকা পাতলা পড়বো। এটা আমরা কি বলছি যে সফটওয়্যার কোম্পানিতে আমরা তিন টাইপের এস্টিমেশন নিয়ে কাজ করি। একটা হলো কস্ট, একটা হলো শিডিউল বা টাইম, আর আরেকটা হচ্ছে রিসোর্স, মানে অর্গানাইজেশনের যে রিসোর্স আছে। তো আমার কি, মানে শিডিউল এস্টিমেশন বা টাইম এস্টিমেশন করতে হয়, কস্ট বা বাজেট এস্টিমেশন করতে হয়, আর লাস্টলি আমার হচ্ছে তোমার রিসোর্স এস্টিমেশন করতে হয়। সেগুলাতে যদি আমি ভুল ক্যালকুলেশন করি, ভুল এস্টিমেশন করি, ভুল অ্যানালাইসিস করি, তাহলে আমার কি হবে? তাহলে আমার হচ্ছে যেই রিস্কগুলো ফিউচারে দেখা যাবে, ওগুলাই হচ্ছে এস্টিমেশন। ধরো আমি প্রজেক্টের বাজেট ধরছি 1 কোটি, পরে লাগতেছে 1.5 কোটি। তো আমার কি প্রজেক্টটা এটা কি রিস্কের মধ্যে ফেলে দিবে? ধরা যাবে লাস্টে গিয়ে মানুষ তাড়াহুড়া করে বা গোজামিল দিয়ে ইমপ্লিমেন্টেশন করতেছে, যেহেতু বাজেটে হচ্ছে না, বা লুপ হোল রেখে দিচ্ছে। তো এরকম অনেক প্রবলেম হইতে পারে কিন্তু এস্টিমেশন। ঠিক আছে। আচ্ছা, আর কেউ কি আছে যে অ্যাডমিট হবে? আচ্ছা, ঠিক আছে তাইলে, ওকে। সো আবার আমরা ফিরে যাই। সো এই যে 6 টাইপের রিস্ক আর কি, এটা আমরা ক্যাটাগরাইজ করতে পারি, যে টেকনোলজি রিলেটেড, পিপল রিলেটেড, অর্গানাইজেশনাল রিলেটেড, টুল বা প্লাগ ইন যেগুলো আমরা থার্ড পার্টি ইউজ করি ওগুলা রিলেটেড, রিকোয়ারমেন্ট রিলেটেড, আর এস্টিমেশন রিলেটেড। ঠিক আছে। এবং এখানে কিছু এক্সাম্পল রিস্ক দেওয়া আছে, এগুলা পড়লে খুব ইজিলি তোমরাই বুঝবে। সো এগুলাতে আমি আর করতেছি না, মানে ডিটেলসে যাচ্ছি না, সবই রিডিং পড়লে বোঝা যাবে যে 6 টাইপের যে রিস্ক আছে, প্রতিটার কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ঠিক আছে। আর এরপরে তোমার হচ্ছে এখানে কিছু তোমার রিস্ক অ্যানালাইসিস স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। ওকে। সো রিস্কের হলো কয়েকটা ক্যাটাগরি আমরা করি, যেমন সিভিয়ারিটির উপর ভিত্তি করে। এখানে যেমন হইলো রিস্কের টাইপকে আমরা ক্যাটাগরাইজ করছি, যেমন টেকনোলজি, পিপল, অর্গানাইজেশন, এরকম ভাবে। রিস্কটা কি কম নাকি বেশি, খুবই সিরিয়াস নাকি হালকা সিরিয়াস, এগুলাও আমরা হচ্ছে কিছু ক্যাটাগরি দিয়ে করি। সো এটার একটা ওয়ে হচ্ছে যে তোমার লো, তারপরে হচ্ছে ভেরি লো, লো, মডারেট, হাই, ভেরি হাই, এইভাবে একটা ক্যাটাগরাইজেশন করতে পারো। আর আরেকটা বেটার ক্যাটাগরাইজেশন আছে, যেটা আমরা মেইনলি পড়বো, ওটা হলো এই 4টা ক্যাটাগরিতে ভাগ করা, যেমন ক্যাটাস্ট্রফিক, সিরিয়াস, টলারেবল, আর ইনসিগনিফিকেন্ট। সো রিস্কের লেভেলটা বা মাত্রাটাকে তুমি দুইভাবেই ক্যাটাগরাইজ করতে পারো। একটা হলো এই যে ভেরি লো থেকে শুরু করে ভেরি হাই, আর একটা হচ্ছে এই 4 ভাগ। সো এই 4 ভাগ নিয়ে আমরা একটু ডিটেলসে ডিসকাস করি, কারণ এটা হলো মোটামুটি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো প্রথমে যেটা আসে, যেটাকে আমরা বলি ইনসিগনিফিকেন্ট রিস্ক, এটার মানে হইলো যে এই রিস্কগুলো এতই হালকা, তোমার একটা মানে ডিফারেন্স দিবে যেটা তুমি টেরও পাবা না, বুঝছো? মানে একদম তোমার নোটিস করার মতো। সো এই টাইপের রিস্কগুলো আসলে থাকলেও সফটওয়্যারে খুব একটা প্যারা হয় না, আমরা এগুলা নিয়ে খুব একটা কি বলে মাথা ব্যথা নেই না, বা এগুলার পিছনে টাকা পয়সা বা টাইম খরচ করি। ঠিক আছে। সো মেইনলি এটার উদাহরণ হইতে পারে, ধরো যে তোমার একটা সফটওয়্যার সিস্টেমে একটা অ্যালগোরিদম আছে। সো এই অ্যালগোরিদমটা ধরো অ্যানালাইসিস করে রেজাল্ট দিতে 4 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে। সো তুমি যেটা করলা, এই অ্যালগোরিদমটা কোড করে ফেললা তোমার সফটওয়্যারে, এরপর সফটওয়্যারটা ডিপ্লয় করলা। বাট দেখা গেল যে তুমি এই কোডের মধ্যে কোনো একটা জায়গায় ভুল করছো, যার ফলে এই লেটেন্সিটা 4 সেকেন্ডের জায়গায় ধরো 6 সেকেন্ড হয়ে গেছে, 2 সেকেন্ডের মতো বেড়ে গেছে। সো এখন তুমি অ্যালগোরিদম যখন চালাও, অলওয়েজ দেখো যে 5.5-6 সেকেন্ড পরে তুমি অ্যান্সার পাও। ঠিক আছে। সো এই ডিফারেন্সটা কিন্তু খুবই নেগলিজিবল। ধরো তুমি একটা কিছু ইনপুট দিলা, তুমি 4 সেকেন্ডে পাইছো নাকি 5.5 সেকেন্ডে পাইছো, এটা খুবই নেগলিজিবল। সো এই টাইপের রিস্ক গুলো হলো ইনসিগনিফিকেন্ট, তুমি টেরও পাওয়া না, মানে ইউজাররা আসলে টেরও পায় না তেমন। ঠিক আছে। তারপরের যেটা টলারেবল, এইটার ক্ষেত্রে যেটা হয় যে তুমি হচ্ছে এই রিস্কের অস্তিত্বটা টের পাচ্ছ, বাট এই রিস্কটা তোমারে কোনো সিগনিফিকেন্ট বা সিরিয়াস ক্ষতির মুখে ফেলতেছে। সো এই কারণে তুমি যেটা করতেছো, এই রিস্কটাকে টলারেট করে কন্টিনিউ করতেছো। ঠিক আছে। বাট এটা কিন্তু একটা প্রবলেম, ওকে, বা একটা ডিফেক্ট আর কি। যেমন এটার একটা এক্সাম্পল বলি, এই যে তোমাদের যে পোর্টাল আছে, ইস্ট ওয়েস্টের যে পোর্টাল আছে, এখানে যে অ্যাডভাইজিং এর জন্য যখন আমরা স্টুডেন্টদের রোলটা দিই, তখন সিস্টেম থাকা উচিত যে রোল দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে তোমার ওই স্টুডেন্টের পেজে নিয়ে যাবে, অথবা রোল লেখার পরে তুমি এন্টার চাপ দিলে হচ্ছে স্টুডেন্টের পেজে নিয়ে যাবে।
সো স্ট্রেসের পোর্টালে ইমপ্লিমেন্টেশন এটা কোনো একটা ঝামেলা আছে। সো যেটা হয় যে রোল লেখার পরে সাবমিট অলওয়েজ ক্লিক করা, তুমি যদি এন্টার দাও তাইলে কোনো কাজ করে। সো এটা কি, এটা একটা রিস্ক সফটওয়্যার। তো এই রিস্কটা কি তোমার, এটা হলো একটা টলারেবল রিস্ক। মানে এটা যে এক্সিস্ট করতেছে এটা কিন্তু আমি প্রতিনিয়ত টের পাচ্ছি, বাট এটার এক্সিস্টেন্সটা এতটাও খারাপ না যে এটারে আমার টাইম এফোর্ট দিয়ে সলভ করা যায়। এটার জন্য আমি হালকা একটু প্যারা খাইতেছি, বাট দিন শেষে খুব বেশি আমার প্যারা হচ্ছে। সো এই টাইপের রিস্কগুলো হলো টলারেবল রিস্ক। তারপরে যে রিস্কটা আছে, এই রিস্কটাকে আমরা বলি হচ্ছে সিরিয়াস রিস্ক। সো সিরিয়াস রিস্কগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ধরো তুমি একটা কোনো ফাংশনালিটি কাজ করাইতে চাইতেছো, বাট ওইটা ঠিক মতো কাজ করে না। সো এটার কারণে যেটা হইতে পারে, তোমাকে এরর দেখাইতে পারে, বা ধরো তোমাকে ডিলে করাইতে পারে, এরকম একটা বিষয়। যেমন এটা অনেক সময় দেখা যায় যে ব্যাংকিং অ্যাপগুলো আছে না, ওগুলাই তুমি দেখবে যে রাতের 1টা 2টা বাজে যদি তুমি ট্রানজাকশন করতে যাও, তখন দেখবা যে মাঝে মাঝে বলে সার্ভার মেইনটেনেন্স আছে, বা এই মুহূর্তে ট্রানজাকশন পসিবল। তো এখানে মেইনলি যেই জিনিসটা হয় সেটা হইলো যে ওই টাইমে ওদের সার্ভার ডাউন থাকে, অথবা অনেক সময় যেটা থাকে ফিচারের মধ্যে কোনো বাগ ধরা পড়ে, তখন ওরা ওইটা ফিক্স করার জন্য ধরো পুরা সিস্টেমটাকে অকেজো করে রাখে। সো এই টাইপের রিস্কগুলো হইলো তোমার সিরিয়াস রিস্ক। তার মানে যে এই রিস্কগুলা তোমাকে কোনো একটা অ্যাক্টিভিটি বা কোনো একটা ফিচার বা ফাংশনালিটি পারফর্ম করতে বাধা দেয়। যেমন যে সার্ভার মেইনটেন্স সিস্টেম তুমি যতই চেষ্টা করো ট্রানজাকশন করো, তুমি কিন্তু করতে পারবে। ঠিক আছে, সেগুলো হলো সিরিয়াস ইস্যু। তারপরে যে গতকালকে মনে হয় ফেসবুক ডাউন হয়ে গেছিল 1 ঘন্টার জন্য, তো এটা কাইন্ড অফ একটা সিরিয়াস ইস্যু যে ফেসবুকের ফিচারগুলো তুমি ইউজ করতে পারতেছো। ঠিক আছে, আর লাস্টলি যেটা আসে, লাস্ট যে ক্যাটাগরিটা, এটা হলো সবচেয়ে খারাপ ক্যাটাগরি রিস্কের, যেটাকে আমরা বলি ক্যাটাস্ট্রফিক। সো ক্যাটাস্ট্রফিক শব্দটার মানে হইলো আসলে ধ্বংসাত্মক। সো ক্যাটাস্ট্রফিক রিস্কগুলো হলো এমন রিস্ক যেটা হইলো তোমার সিস্টেম বা সফটওয়্যারটাকে ব্যবহারের অনুপযোগী করে দিবে, প্লাস ওটার থ্রুতে তুমি ক্ষতিগ্রস্ত হবে। যেমন এটার একটা উদাহরণ দিই, যে ধরো একটা ব্যাংকিং সফটওয়্যার একটা ফিচার আছে, যেটা হইলো যে তুমি যখন ধরো টাকা অ্যাড করতে যাও, ধরো বিকাশ থেকে টাকা অ্যাড করতে যাও, বিকাশ থেকে টাকা তোমার এখানে অ্যাড হয়ে যায়। সো ধরো তোমার ব্যাংকে 10,000 টাকা আছে, বিকাশ থেকে তুমি 1,000 টাকা নিলা। সো এখানে অ্যাড করলে যেটা হবে যে ব্যাংক অ্যাকাউন্টে 11,000 টাকা হয়ে যায়। ঠিক আছে, গেল এটা। সো এমন এমন একটা কিছু হইলো যে তোমার এই সফটওয়্যার সিস্টেমে তুমি একটা কোনো ফিচার বা কিছু ভুল ইমপ্লিমেন্ট করছো, বা কোনো একটা প্রবলেম হয়েছে, কোনো একটা বাগ ধরা পড়ছে। সো ওই বাগটার কারণে যেটা হচ্ছে, তুমি যখন ওই বিকাশ থেকে টাকা অ্যাড করতে যাচ্ছ, তখন তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড না হয়ে উল্টা আরো কমে যাচ্ছে। যেমন এখন তুমি অ্যাকাউন্টে 10,000 আছে, বিকাশের 1,000 অ্যাড করতে গেলে তোমার যেটা হবে মাইনাস হয়ে যাবে, ধরো 9,000 হয়ে যাবে, এই 1,000 মাইনাস। সো এটা কিন্তু তোমার জাস্ট ডিলে করতেছে না, বা তোমার একটা ফিচার বা সার্ভিস পাইতে ব্যাহত করতেছে না, রেদার এইটা তোমার যেটা করতেছে, তোমার একটা ক্ষতি করতেছে, ডিরেক্ট একটা ক্ষতি করতেছে। প্লাস এই সফটওয়্যারটা কিন্তু আর ব্যবহার উপযোগিতা নাই, কারণ কে এমন ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করবে যে এটায় তুমি টাকা অ্যাড করতে গেলে আরো টাকা মাইনাস, তাই না? তো এটা হলো একটা ক্যাটাস্ট্রফিক রিস্ক, যে যেটা তোমরা সফটওয়্যারটারই বলতে পারো যে বাতিল করে দিবে, প্লাস এটা হলো ব্যবহারকারীর ক্ষতিকর। ঠিক আছে, সো এই 4 টাইপের হচ্ছে রিস্ককে আমরা ভাগ করতে পারি তার সিভিয়ারিটি বা ক্রিটিক্যালিটির উপর ভিত্তি করে। আর আরেকটা ক্যাটাগরি আছে, এটা এটা অত বেশি আমরা ফলো করি না। ঠিক আছে, সো এটাই আমরা ফলো করি। তো আমরা দেখলাম যে রিস্কের টাইপ আমাদের হলো বিভিন্ন, মানে লোকজন ইনভলভ তার উপর ভিত্তি করে 6 রকম হয়। এটা কি টেকনোলজির রিস্ক, পিপলের রিস্ক, অর্গানাইজেশনের রিস্ক, এস্টিমেশনের রিস্ক, না কিসের রিস্ক। আর রিস্কের সিভিয়ারিটিটা বা মাত্রাটা 4 ভাগে আমরা ভাগ করি: ইনসিগনিফিকেন্ট, টলারেবল, সিরিয়াস, আর ক্যাটাস্ট্রফি। ঠিক আছে, সো এগুলারও একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা পড়বা, খুবই সোজা ভাষায় লেখা, যে রিস্ক বলা এই রিস্কটা হওয়ার সম্ভাবনা কেমন নর্মাল সফটওয়্যার প্রজেক্টে, আর এই রিস্কের এফেক্টটা কি, ক্যাটাস্ট্রফিক নাকি সিরিয়াস নাকি টলারেবল নাকি ইনসিগনিফিকেন্ট। ঠিক আছে, সো এগুলো একটু দেখতে পারো, কারণ এক্সামে হলো তোমাদেরকে মেইনলি সিনারিও বেসড কোয়েশ্চেন দেওয়া হবে, ওইখান থেকে ধরো রিস্কগুলো আইডেন্টিফাই করে ওগুলার ভালো মন্দ লিখতে হবে, কতটুকু সিরিয়াস কতটুকু না, বা এটা কোন টাইপের রিস্কে পড়ে, কেমনি এটা সলভ করা যেতে পারে, এই টাইপের জিনিসগুলো। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে রিস্ক, এখন আমরা যেহেতু মোটামুটি দেখো আমরা 2টা কাজ কিন্তু করে ফেলছি। এই যে রিস্কের যে আমাদের একটা ডায়াগ্রাম ছিল, এটা ম্যানেজমেন্ট প্রসেসে রিস্ক আইডেন্টিফিকেশন এবং রিস্ক অ্যানালাইসিস, এটা করে আমরা কি রিস্ককে ক্যাটাগরাইজ করে ফেলি। ঠিক আছে,
সিভিয়ারিটিটাও বের করে ফেলি। দেন আমরা যেটা করি রিস্ক প্ল্যানিং। সো এখন আমার মেইনলি চিন্তা করতে হবে যে এই রিস্কটাকে আমি কেমনে সলভ করব, এটাকে আমি পুরাপুরি মানে রিমুভ করে দিব বা রিজলভ করে দিব, নাকি এটাকে আমি মিনিমাইজ করে দমায় রাখবো, না কি করবো। তো এই জায়গাতে মেইনলি ওই স্ট্র্যাটেজিটা আর কি ডেভেলপ করা হয়। তুমি কি রিস্কটাকে পুরাপুরি রিমুভ করবা, ওইটার জন্য টাইম এফোর্ট টাকা পয়সা খরচ করবা, নাকি রিস্কটাকে মিনিমাইজের জন্য করবা, না কি করবা। ঠিক আছে, সো এইখানেই হইলো এই যে 3 টাইপের প্ল্যানিং তুমি করতে পারো। আর এই যে রিস্ক প্ল্যানিং এর যে পুরো প্রসেসটা, ওইটার একটা নাম আছে, এটাকে বলা হয় RMM, মানে RMM। এটা ফুল ফর্ম হলো রিস্ক মিটিগেশন ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং। ঠিক আছে, তো এখানে হলো 3 টাইপের স্ট্র্যাটেজি মানুষ নেয়। একটা হলো অ্যাভয়েডেন্স স্ট্র্যাটেজি। অ্যাভয়েডেন্স স্ট্র্যাটেজির মানে হইলো যে এই রিস্কটা থাকবে, থাকুক, তুমি এটা অ্যাভয়েড করে যাও। এই রিস্কটা তোমার খুব একটা ক্ষতি করতেছে। যেমন এটার এক্সাম্পল আমরা এই যে এখানে আলোচনা করছি, এই যে ইনসিগনিফিকেন্ট আর টলারেবল। যে প্রবলেমটা আছে তুমি জানো, আর প্রবলেমটা খুব বেশি সিরিয়াস কিছু, সো তুমি এটার সাথে এটা মেনে নিয়ে আগায় যাচ্ছ। ঠিক আছে, তারপর একটা জিনিস হইতে পারে যে তোমার যে রিস্ক মিনিমাইজেশন করা লাগবে। অনেক সময় দেখা যায় একটা সফটওয়্যারে এমন অনেক রিস্ক থাকে যেগুলো সলভ করা অনেক বেশি সময় সাপেক্ষ, প্লাস হচ্ছে খরচেরও ব্যাপার আছে। ধরো একটা ব্যাংকিং সফটওয়্যারের একটা ফিচারে একটা রিস্ক আছে, যেটা তুমি আইডেন্টিফাই করে অ্যানালাইসিস করে দেখলা এটা 2 উইকের মধ্যে তুমি সলভ করতে। প্রবলেম হলো একটা ব্যাংকিং সফটওয়্যার যদি হ্যাঁ 2 উইক। হ্যালো স্যার, আমার হ্যাঁ, দুইটা ফ্রেন্ড হচ্ছে জয়েন করতে চাইতেছে, খুব পারতেছে না। জয়েন করতে চায়। হ্যাঁ হ্যাঁ। ওকে, হ্যাঁ এই যে হয়ে গেছে। ঠিক আছে, আর কেউ কি আছে নাকি? নাই মনে হয়। ওকে ঠিক আছে, কেউ যদি আসে আমার একটু বইলো, কারণ আমি তো আর এই স্ক্রিনে থাকি না, সো দেখিও না। ওকে, ওই ছিলাম এখানে। সো যেটা বলতেছি যে একটা ওয়ে হইতে পারে রিস্কটা যদি খুব বেশি গুরুত্বপূর্ণ না হয়, আমি এটারে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে যেতাম, এটা এটার মতো থাকুক, এটা আমারে খুব একটা প্যারা দিবে না। ঠিক আছে, সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা হইতে পারে সেটা হলো যে মিনিমাইজেশন। ওই যে আমি যেটা বললাম যে একটা ব্যাংকিং সফটওয়্যারে তুমি একটা রিস্ক পাইছো, যেটা তোমার কাছে মনে হচ্ছে যে 2 উইকের মধ্যে তুমি সলভ করতে পারো। ঠিক আছে, বাট প্রবলেমটা যেটা হইলো যে প্রবলেমটা হচ্ছে যে 2 উইক যদি তুমি একটা ব্যাংকিং সফটওয়্যারকে ডাউন রাখো, তাহলে এটা কিন্তু একটা বিশাল প্রবলেম, পুরো ব্যাংকের ইয়াই নষ্ট হয়ে যাবে আর কি। 2 উইক যদি একটা ব্যাংকের সফটওয়্যার ডাউন থাকে, তাহলে দেখা যাবে ওই ব্যাংকের লোকজন বা ইউজাররা আর কি ব্যাংকের উপর ভরসা হারায় ফেলবে, আর এই ব্যাংকে টাকা পয়সা রাখবে। তো তখন তুমি ভাবলা এটা 2 উইকের মধ্যে সলভ করাচ্ছে, আমি এমন একটা কিছু ওয়ার্ক অ্যারাউন্ড বা বিকল্প ব্যবস্থা চিন্তা করি যে ইউজারের এই রিস্কের সাথে আর কি বলতে পারো যে অত বেশি ইয়া করা লাগবে না আর কি। মানে ইউজার এই রিস্কটাকে খুব বেশি একটা আর কি দেখবে না। মানে আমি একটা ওয়ার্ক অ্যারাউন্ড বা একটা ব্যাকআপ প্ল্যান বানাই ফেলছি, ইউজার যখন এই ফিচারটা ইউজ করবে সে একটু ডিফারেন্ট হয়ে কাজটা, যার ফলে রিস্কটা এক্সপোজ হচ্ছে। স্যার, হ্যাঁ, স্যার একদিন জয়েন হবে। এই আর কয়জন জয়েন হবে, সব একবারে জয়েন হইতে পারে না, মানে 2 মিনিট পর পর জয়েন হওয়া যাবে না। ঠিক আছে, ওকে, সো যেটা বলতেছি যে তুমি যখন একটা ওয়ার্ক অ্যারাউন্ড বা ব্যাকআপ ব্যবস্থা করে দিলা, যার ফলে রিস্কটা রিমুভ হইলো না সফটওয়্যার থেকে, বাট মিনিমাইজ হয়। ঠিক আছে, এটা একটা। আর আরেকটা জিনিস এখানে ফলো করা হয় ওই যে অনেক সময় যে এখন তোমার রিস্কটাকে রিমুভই করতে হবে, সো তখন তোমার কিছু ওই যে কন্টিনজেন্সি প্ল্যান, যে রিস্কটাকে তুমি কেমনে সলভ করো, কিভাবে হ্যান্ডেল করো, এই ব্যাপার। সো রিস্ক প্ল্যানিং এর ক্ষেত্রে এই 3টা স্ট্র্যাটেজি আমরা ইউজ করি, এবং এটা অনুযায়ী একটা প্ল্যান বানাই যে রিস্কটাকে আমরা ইগনোর করব, নাকি কমায় রাখবো বা দমায় রাখবো, নাকি এটা আমরা সলভ করবো টাইম এন্ড এফোর্ট দিয়ে। সো এটা হলো রিস্ক প্ল্যানিং। সো রিস্ক প্ল্যানিং এর ক্ষেত্রে এই যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন এই টাইপের রিস্কের জন্য এই টাইপের স্ট্র্যাটেজি। যেমন ধরো অর্গানাইজেশনের টাকা পয়সার সমস্যা, এটা একটা রিস্ক আমাদের। সো সফটওয়্যারটা তো ডেভেলপ হবে না প্রপারলি যদি টাকা পয়সার প্রবলেম হয়। সো এই ক্ষেত্রে তোমার হলো স্ট্র্যাটেজি কি হইতে পারে যে তুমি সিনিয়র ম্যানেজমেন্টকে কিছু ডকুমেন্টেশন অ্যানালাইসিস দেখাও যে এই প্রজেক্টের এই জায়গাগুলোয় টাকা লাগবে, এবং এই প্রজেক্টের এই পার্টগুলো ক্লায়েন্টের জন্য ক্রিটিক্যাল। সো তখন হয়তো তোমাকে কিছু ওই পার্টগুলায় বাজেট অ্যালোকেট করতে হবে। তো এরকম প্রত্যেকটা ইয়ার জন্যই দেখো একটা রিস্ক এবং এটা সলভের স্ট্র্যাটেজি বলা আছে, যদিও সবই টেকনিক্যাল, মানে বেশিরভাগই নন টেকনিক্যাল এখানে। যেমন যে ডেভেলপার রিক্রুটমেন্টে ঝামেলা, স্টাফ ইলনেস, বাট মেইনলি এক্সামে যখন আমাদের আসবে তখন আমাদের একটু টেকনিক্যাল রিস্কগুলো আসবে, যেমন এই যে লাস্টের দিকে 2 একটা আছে,
ডেটাবেসের পারফরমেন্স রিলেটেড রিস্ক, তারপরে তুমি ডেভেলপমেন্ট টাইমকে আন্ডার এস্টিমেট করছো, এটা কি ডিজাইনের টাইমের একটা রিস্ক। সো এই টাইপের কিছুই। সো এক্সামে যেটা হবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওইখান থেকে তোমার এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে রিস্কগুলো বের, ডিজাইন টাইমে কি কি প্রবলেম হইতে পারে বা রিস্ক হইতে পারে, ডেভেলপমেন্টের সময় বা ডেভেলপমেন্টের পরে কি কি রিস্ক হইতে পারে, এবং এগুলো তুমি কেমনে অ্যাড্রেস করবে। ঠিক আছে, সো এই এটা গেল। তারপর হলো লাস্ট যে স্টেপটা আমাদের ছিল, রিস্ক মনিটরিং। এই যেটা, সো রিস্ক মনিটরিংটা হইলো যে আমি এবার একটা প্ল্যান বানাই ফেলছি যে রিস্কটা আমি এমনি হ্যান্ডেল করবো, এদের আমি ওটারে পুরাপুরি রিমুভ বা রিজলভ করবো, বা ওইটারে আমি ধরো মিনিমাইজ করে রাখবো বা ইগনোর করবো, এরকম একটা কিছু বানাই রাখছি। দেন আমার কাজ হবে কন্টিনিউয়াসলি এটা মনিটর করা, যে আমি ধরো রিস্কটা যদি রিমুভই করি, তাহলে আমার কিছুদিন পর পর চেক করি যে এই রিস্ককে আবার নতুন করে হচ্ছে কি। আমি যদি ওটাকে মিনিমাইজ করে রাখি, তাহলে আমার কি রেগুলার চেক করতে হবে যে এটাকে এখনো মিনিমাইজ অবস্থায় আছে, নাকি আবার ইউজার এটার মানে শিকার হচ্ছে বা এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর রিস্ককে যদি আমি ইগনোর করি, তখন আমার একটু খেয়াল রাখতে হবে যে এটাকে এখন ইগনোর করার মতো অবস্থায় আছে, নাকি এটা একটা ক্ষতিকর পর্যায়ে চলে গেছে। ঠিক আছে, সো তোমার কি রেগুলারলি রিস্কগুলোকে অ্যাসেস করতে হবে, যেটা কি আগের চেয়ে খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে। ঠিক আছে, এটার এফেক্টটা কি আরো ক্রিটিক্যাল হচ্ছে নাকি কমতেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো রেগুলারলি আমাদের মনিটর করতে হবে। তো এটা হলো রিস্ক মনিটরিং। তো এরপরে লাস্টে একটা প্যাসেজের মতো দেওয়া আছে, এটা হলো তোমাদের প্র্যাকটিসের জন্য। এটাই মেইনলি আমরা যেটা করি, যে তোমার এখান থেকে রিস্কগুলো আইডেন্টিফাই করা এবং ওই রিস্ক ম্যানেজমেন্টের যে প্রসেসটা, এই যে প্রসেসটা, এটা ব্যবহার করে কিভাবে তুমি এই রিস্কগুলো অ্যাড্রেস করো, এটা হচ্ছে নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করো। ঠিক আছে, তো মোটামুটি এই আজকে আমাদের পড়া। আমাদের আজকের পড়া খুবই ছোট। সো কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এখনো একজন অ্যাডমিট হয় কে এটা? ঠিক আছে, কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে, তাইলে আই থিঙ্ক আমরা আজকে এখানেই শেষ করতে পারি। হ্যাঁ বলো। এই কে জানি বলতে গেছিলা কি, থেমে গেল আবার। আচ্ছা, কারো তাইলে ধরে নিচ্ছি কোনো কোয়েশ্চেন নাই। সো আমরা আজকে এখানেই শেষ করতে পারি। আর আজকে আর আলাদা করে অ্যাটেন্ডেন্স নিব না, আজকে জন্য অ্যাটেন্ডেন্স বাদ। ঠিক আছে, যেহেতু দুই সেকশন একসাথে নিচ্ছি। আর হচ্ছে তোমাদের স্লাইডটা আমি আজকে রাতে বা কালকে হচ্ছে আপলোড করে দিব ক্লাসরুমে। আর আমরা আমাদের হচ্ছে রেগুলার পড়ালেখা নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ করব। আর লাস্টলি যেটা, সেটা হইলো যে তোমাদের ল্যাব যেটা আছে, যেই সেকশনের যেদিন আছে, ওই দিন হচ্ছে আমরা ল্যাবে টাস্কগুলো ইভালুয়েট করব। ঠিক আছে, সো এই মোটামুটি আমাদের আজকের পড়াশোনা। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, কোয়েশ্চেন আছে কি কারো কোনো, বা কোনো জিজ্ঞাসা বা কিছু? ওকে, তাহলে আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করে দিতে পারি। তো সবাই ভালো থাকো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।